আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো গড় কাকে বলে। গড়ের সূত্র কি? গড় কিভাবে নির্ণয় করা হয়? রাশিবিজ্ঞানের এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। আগের ভিডিওতে আমরা ট্যালি চিহ্ন বা ট্যালি মার্ক কি, কিভাবে নির্ণয় করা হয় তা আমরা আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমরা গড় নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখো, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল পার্ট, রাশিবিজ্ঞান এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল পার্ট। অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ভালোভাবে দেখবে, কোনো অংশ স্কিপ করে যাবে না। যদি স্কিপ করে যাও তোমার কিন্তু বুঝতে অসুবিধা হলেও হতে পারে। দেখো, গড় নির্ণয়ের আগে আমরা যেটা জানবো যে কেন্দ্রীয় প্রবণতা। দেখো, এখানে কিন্তু একটা জিনিস আমি বলে দেই, বাংলার থেকে কিন্তু ইংলিশ গুলো অনেক বেশি সোজা। কি লেখা আছে দেখো, সেন্ট্রাল টেন্ডেন্সি। যদি বলি সেন্ট্রাল কি, না সেন্ট্রাল বলতে তোমরা বলো কি যে একটা মিডিল জায়গা বা মিডিল প্লেস, এটা আমরা সাধারণত বুঝে থাকি। এবার দেখো কি বলছি, না রাশি বিজ্ঞানে কোনো একটি মানকে কেন্দ্র করে যখন অন্যান্য মানগুলোর কেন্দ্রীভবনের প্রবণতা লক্ষ্য করা যায় তখন তাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। অর্থাৎ একটি মানকে ঘিরে অন্যান্য মানগুলির কেন্দ্রীভবনের প্রবণতা লক্ষ্য করা যায় তাকে বলবো আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা। একটা উদাহরণ দিই তাহলে আরো অনেক বেশি সোজা হয়ে যাবে। ধরো আমি বলছি, একটা সংখ্যা লিখছি আমরা, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো, এক্ষেত্রে মিডিল মান কোনটা? না 5। কেন স্যার? না এটা সেন্ট্রাল পয়েন্টে রয়েছে। বুঝতে পারলে? তাহলে দেখো, এই 5কে এই 5কে কেন্দ্র করে বাকি মানগুলোর কেন্দ্রীভবনের প্রবণতা রয়েছে। অর্থাৎ আরো যদি ভালো করে লিখি, দেখো এটা হয়তো 5 আমার সেন্ট্রাল পয়েন্টে রয়েছে, একে কেন্দ্র করে 1 2 3 4 যে বাকি মানগুলো রয়েছে 6 7 8 9। দেখো, একে 5কে কেন্দ্র করে বাকি মানগুলো কেন্দ্রীভূত। তুমি যদি বলতে এক, এক কিন্তু হতো না, কারণ দেখো 1 থেকে 5-এর ডিফারেন্স অনেক বেশি। কারণ 5টা দেখো মিডিল মান। 5 থেকে যেমন 9-এর দূরত্ব খুব বেশি নয়, তেমনি 1-এর দূরত্ব খুব বেশি নয়। তাহলে 5টা হচ্ছে আমার একটা সেন্ট্রাল ভ্যালু, যাকে কেন্দ্র করে দেখো অন্যান্য মানগুলোর কেন্দ্রীভবনের প্রবণতা রয়েছে, তাকে বলবো কেন্দ্রীয় প্রবণতা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এই কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব কি? না তথ্য রাশির সকল তথ্যের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। দেখো, মোটামুটি এখানে যে তথ্যগুলো বলেছি, আমি যদি সেন্ট্রাল টেন্ডেন্সি একটা মান যদি নিই, ধরো আমি বললাম যে এই 9 জন পরীক্ষার্থীর একটা মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল 10 নম্বরের। ঠিক আছে, 10 নম্বরে কেউ 1 পেয়েছে, কেউ 2 পেয়েছে, কেউ 3 পেয়েছে, কেউ 4 পেয়েছে, কেউ 5, কেউ 6 7 8 9 পেয়েছে। এই 9 জন পরীক্ষার্থী, তো এখানে দেখা গেল যে এখানে একটা এভারেজ ভ্যালু, গড় ভ্যালু বলা হয়েছে কত, না 5। তোমরা কোনো একজন প্রতিনিধি এসে আমাকে বললে যে স্যার, এই 9 জনের মধ্যে সবাই প্রায় 5 করে পেয়েছে। ঠিক আছে, মানে কেউ 5-এর বেশি পেয়েছে, কেউ 5-এর কম পেয়েছে। তাহলে মোটামুটি আমাকে একটা ভ্যালু বললে, যে ভ্যালু থেকে মোটামুটি সবাই কেমন কি নাম্বার পেয়েছে তার আশেপাশে একটা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারো। 5 পেয়েছে মানে কি গো, মানে এভারেজ, খুব একটা উন্নত এখানে সবাই বা খুব একটা ভালো নাম্বার পেয়েছে তা কিন্তু নয়। কারণ দেখো, কেউ 1 পেয়েছে, কেউ 9 পেয়েছে, আমি কিন্তু একদম লোয়েস্টটাকেও বলিনি আর একদম হাইয়েস্টকেও বলিনি। একটা সেন্ট্রাল মান বলেছি, সেন্ট্রাল ভ্যালু, যেটা থেকে আমি বাকি স্টুডেন্ট গুলো বুঝতে পারছি যে এই ক্লাসে মৌখিকে খুব একটা ভালো নাম্বার ওঠেনি। তাহলে মোটামুটি সব তথ্য সম্পর্কে ধারণা লাভ করা যায়। নেক্সট কি বলছি, এক বা একাধিক তথ্যের মধ্যে তুলনা করা যায়।
এক বা একাধিক তথ্যের মধ্যে। ধরো আমি বললাম এটা আমার ক্লাস 12, ঠিক আছে, এটা জিওগ্রাফি বিষয়ের একটা মৌখিক নেওয়া হয়েছিল, তার ভ্যালু কত এলো, সেন্ট্রাল ভ্যালু 5, ঠিক আছে। ধরো এডুকেশন বিষয়ে মৌখিক নেওয়া হলো, সেম একই জনের, তার সেন্ট্রাল ভ্যালু এলো 6। তাহলে আমি বলতে পারি যে জিওগ্রাফির থেকে এডুকেশন বিষয়ে শিক্ষার্থীরা মৌখিক বেটার দিয়েছে। তার মানে এক বা একাধিক তথ্যের মধ্যে বা আদার্স ক্লাস সাবজেক্টের সঙ্গে বা যাই হোক, আমি এক বা একাধিক তথ্যের মধ্যে আমি তুলনা করতে পারি। মূলত এই সেন্ট্রাল টেন্ডেন্সি ব্যবহার করা হয়ে থাকে গবেষণামূলক কাজ। কোন কাজে? না, তার কোনো একটা কাজের ক্ষেত্রে আমরা তার তথ্য কালেক্ট করব, তথ্যকে বলা হয় তাকে ডেটা, ডেটা কালেক্ট করব, তার ব্যাখ্যা ব্যাখ্যা করব, তার বিশ্লেষণ করব এবং তাৎপর্য। তাহলে মোটামুটি সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে আমাদের একটা ধারণা হবে যে সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে কি, একদমই সহজ করে বলতে গেলে একটা সেন্ট্রাল ভ্যালু। নেক্সট কি বলছি দেখো, এর পরিমাপ পদ্ধতি। বাংলাগুলো কঠিন, ইংলিশগুলো সোজা। মিন, মিডিয়ান, মোড। কি বলছি? মিন, মিডিয়ান, মোড। মিনকে বাংলায় বলা হয় গড়, মিডিয়ানকে বলা হয় মধ্যমা, মোডকে বাংলায় বলা হয় সংখ্যাগুরু মান। দেখো, একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, অনেকে বলে নাকি রাশিবিজ্ঞান শিখতে সবাই পারে না, ভীষণ নাকি কঠিন। আমি বলবো রাশিবিজ্ঞান অনেকটাই সোজা, যদি তুমি সঠিকভাবে বুঝে তুমি করো। যাই হোক, আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আজকে আমরা মূল আলোচনার বিষয়বস্তু গড়, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো তাহলে গড় কোথা থেকে এলো বুঝতে পারলে তো, যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের তিনটে পদ্ধতি মূলত গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, যাকে বলা হয় ইংলিশে মিন, মিডিয়ান, মোড। আর আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এই মিন। দেখে নাও যে গড় কাকে বলবো বা মিন কাকে বলবো। না, সমজাতীয় রাশিমালা অন্তর্ভুক্ত রাশিগুলির সমষ্টিকে মোট রাশি সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবো তাকে বলছি আমি গড়। সমজাতীয় রাশি টোটাল সমষ্টি বলতে টোটালটাকে যোগ করব, মোট রাশি দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে ভাগফল যেটা পাবো তাকে বলছি গড়। তাও ঠিক হয়তো বোঝা গেল না অনেকের। ধরো আজকে আমি বলছি আমাদের সেন্টার থেকে পিকনিকে যাব, ক্লিয়ার? 5 জন শিক্ষার্থী যাবে। বোঝা গেল? কতজন বললাম? 5 জন। তাহলে 5 জন টাকা দিয়েছে, সবাই কিন্তু টাকা দিয়েছে, একই তথ্য, ক্লিয়ার? ধরো আমি এক্সাম্পল বললাম, প্রথম জন দিল 5 টাকা, পরের জন দিল 10 টাকা, পরের জন দিল 15 টাকা, 20 টাকা, 25 টাকা। বোঝা গেল? দেখো এটা একটা তথ্য কালেক্ট, বোঝা গেছে? তাহলে 5 জন একটা চাঁদা দিয়েছে, যে যাই দিক সেটা নিয়ে সমস্যা নেই। এবার দেখো আমি বলছি তাহলে গড় কিভাবে নির্ণয় করব? জাস্ট একদম সহজ, প্রত্যেকটাকে যোগ করো বাই 5, তাহলে কত পাবো দেখো, এটা রেজাল্ট আসবে 15। টোটালটাকে যোগ করবে, কত হবে দেখবে, টোটালটাকে যদি যোগ করো 75/5, তাহলে ভাগ করলে কত হচ্ছে, এটা 15 হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো যেটা বলেছিলাম এটাই, দেখো বলা হয়েছে এই যে রাশিগুলোর সমষ্টি, দেখো যে রাশিগুলো পেয়েছিলাম সেগুলোকে সমষ্টি বলতে যোগ করেছি মোট সংখ্যা দিয়ে। তাহলে কতজন শিক্ষার্থী যাবে বলেছিল? না, 5 জন। তাহলে 5 দিয়ে ভাগ করেছি, তাহলে যেটা পেয়েছি সেটাকে আমরা কি বলছি? গড় বলছি। গড়কে এবার বোঝা গেছে গড় কি জিনিস। এবার দেখো গড়ের প্রকারভেদ 3 ভাগে ভাগ করা যায়। আবারও বলছি, ইংলিশ গুলো সোজা, বাংলা নামগুলো খুব কঠিন। দেখো, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। অ্যারিথমেটিক মিনের বাংলা মানে কি? যৌগিক গড়। জিওমেট্রিক মিনের বাংলা মানে গুণোত্তর গড়। হারমোনিক মিনের বাংলা মানে হলো বিবর্ত যৌগিক গড়। এবার উম, দেখো গড় নির্ণয়ের সূত্র। তাহলে গড় কাকে বলে বলে দিলাম, সূত্র কি? গড়ের শ্রেণীবিভাগ বলে দিয়েছি, গড়ের সূত্র, গড়ের দুটো সূত্র হয়।
একটা অশ্রেণীবদ্ধ রাশির ক্ষেত্রে আর একটা শ্রেণীবদ্ধ রাশির ক্ষেত্রে। এবার স্যার বলবে, স্যার অশ্রেণীবদ্ধ রাশি কি, শ্রেণীবদ্ধ রাশি কি, ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা সূত্রটা দেখো আগে, আমি অশ্রেণীবদ্ধ কি আর শ্রেণীবদ্ধ কি সেটা আমি বলে দিচ্ছি। দেখো অশ্রেণীবদ্ধ সূত্রটা কি, না এটাকে বলছি কি, এই চিহ্নটাকে সামেশন। সামেশন মানে কি, একটু আগে বললাম যোগফল। সামেশন এক্স বাই এন, এই ফর্মুলাটা, এটা কি বললাম, সামেশন এক্স বাই এন। তারপরে সূত্র দেখো কি বলা হয়েছে, সামেশন এফ এক্স বাই, সামেশন এফ এক্স বাই এন লিখতে পারো তোমরা, নতুবা সামেশন এফ এক্স বাই সামেশন এফ, যেটা লিখতে পারো। এই দুটো একই, কি করে একই সেটা আমি বলে দিচ্ছি একটু পরে। সামেশন এফ এক্স বাই এন লিখতে পারো, সামেশন এফ এক্স বাই এফ লিখতে পারো। ক্লিয়ার? তাহলে দুটো সূত্র মোটামুটি বললাম। এবার দেখো উদাহরণ কি বলছি, দেখো আমি, না অশ্রেণীবদ্ধ রাশি তত্ত্ব, এখানে 25 জনের তথ্য কালেক্ট করা হয়েছে। ধরো আমি বললাম যে আগে আমার 5 জন শিক্ষার্থী ছিল, এখন 25 জন শিক্ষার্থী, তারা মোটামুটি পিকনিক করার জন্য একটা চাঁদা তুলেছে, তাহলে 25 জনই চাঁদা দিয়েছে। তাহলে দেখো এটাকে বলছি অশ্রেণীবদ্ধ, দেখো মানে এটাকে কোনো সাজানো নেই, ছড়ানো ছিটানো রয়েছে মানগুলো, এটাকে বলছি অশ্রেণীবদ্ধ। ক্লিয়ার? দেখো 46, 42, 43, 48 এইভাবে রয়েছে। তাহলে আবার আমি গড় নির্ণয় কি করব, দেখো এই যে মেন, এটাকে কি বলছি, গড়। তাহলে গড় কিভাবে নির্ণয় করব আমি, গড়ের, দেখো গড়ের এটা সিম্বল, এটা, ঠিক আছে। গড় কি, সামেশন এক্স বাই এন। সামেশন এক্স বলতে কি, সবগুলোকে যোগ করে নেব। দেখো আমি লিখছি, দেখো 46 যুক্ত 42 যুক্ত 43 যুক্ত 44, তারপরে কি যুক্ত 35 যুক্ত 38, আমি সবগুলো লিখলাম না, ডট 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 দিয়ে দিয়েছি, মানে লাস্টে দেখো এই মানটা লিখে দিয়েছি 34। মানে তোমাকে সমস্ত মান যোগ করতে হবে। আর টোটাল কতগুলো ভ্যালু আছে, না 25টা ভ্যালু আছে, তাহলে নিচে কত লিখতে হবে, এন মানে 25। তাহলে স্যার সামেশন এক্স মানে একটু বলে দিবেন। দেখো এটা কি বলেছিলাম, এই সিম্বলটা মানে গড়, এক্স বার, গড়। সামেশন এক্স মানে চলকের মোট যোগফল, এগুলো এক একটা চলক বা ভ্যারিয়েবল, এগুলোকে বলা হয়, এগুলোকে বলা হয় এক একটা চলক, বা ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। তাহলে চলকের মোট যোগফল, দেখো এখানে চলকের মোট যোগফল সবগুলোকে আমি যোগ করেছি, যোগফল কত এলো, 840। তারপরে কি বলেছি, এন চলকের মোট সংখ্যা, হিসাব করো তুমি, ধরো 46 একটা হলো, 2 3 4 5 6, এই করে হিসাব করবে এই পর্যন্ত, তাহলে দেখবে 25টা আসবে। তাহলে দেখো কি বললাম, এখানে এন এর মান কত, 25, তাহলে এন এর জায়গায় 25 বসিয়ে দিয়েছি। তাহলে দেখো 840কে 25 দিয়ে ভাগ করলে কত আসবে, 33.6। তাহলে এখানে কি হলো, গড় ভ্যালু কত বেরো, 33.6। এবার তুমি এটাকে, আমি ধরো তোমাদের যাতে ইন্টারেস্টিং জমে, এটা আমি পিকনিক দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি একটা ছাত্রদের গড় নাম্বার, ঠিক আছে, যে একটা 50 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল 25 জন শিক্ষার্থীর, তারা কত করে নাম্বার পেয়েছে। ঠিক আছে, ধরো আমি এই রাশিবিজ্ঞান বিষয়ে পরীক্ষা নিয়েছি 25 জন শিক্ষার্থীর মধ্যে। ক্লিয়ার? তাহলে 25 জন শিক্ষার্থী মোট কত পেলো সেগুলোকে আমি যোগ করেছি, আর 25 জন পরীক্ষা দিয়েছিল, 25 দিয়ে ভাগ করেছি। তাহলে গড় নম্বর কত বোঝা গেল। এবার যদি তোমরা এটা বুঝতে পেরেছো, তাহলে আমি একটা সংখ্যা বলছি, তোমরা এটা গড় নির্ণয় করে দেখাবে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে দেবে যদি বুঝতে পেরে থাকো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, স্যার আমি বুঝতে পারিনি। দেখো আমি তোমাদের বলছি যে 100 নাম্বারের পরীক্ষা নেওয়া হয়েছিল। কতজন পরীক্ষা দিয়েছিল, না 10 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। প্রত্যেকে কত করে পেয়েছে, 78, 81, 87, 60, 50, 56, 71, 92, কতগুলো হলো, 1 2 3 4 5 6 7 8, 63,
83। 1 2 3 4 5 6 7 8 9 10, বাস ঠিক আছে। আমি 10 জন শিক্ষার্থীর 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল রাশিবিজ্ঞান বিষয়ে। তারা কেউ 78 পেয়েছে, কেউ 81 পেয়েছে, কেউ 87 পেয়েছে, কেউ 60 পেয়েছে, কেউ 50 পেয়েছে, কেউ 56, কেউ 71, কেউ 92, কেউ 63, কেউ 83। এবার তুমি আমাকে এটাই বলবে যে এরা গড় কত নাম্বার পেয়েছে। ক্লিয়ার? আশা রাখবো তুমি সবার ফার্স্টে কমেন্ট বক্সে জানাবে যে এরা গড় কত পেয়েছে। নেক্সট দেখো, অশ্রেণীবদ্ধ বলে দিয়েছি। এখন আমি যেটা বলবো শ্রেণীবদ্ধ। শ্রেণীবদ্ধ দেখলেই বুঝতে পারবে, দেখো সুন্দর ঠিক সাজানো, দেখো 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49। দেখতে পেয়েছো? এত থেকে এত, এত থেকে এত। যখন এরকমই দেওয়া থাকবে তখনই তোমরা বুঝে নাও এটা হচ্ছে সম্পূর্ণ, দেখো কি বললাম, শ্রেণীবদ্ধ রাশিতত্ত্ব। কি বলছি? শ্রেণীবদ্ধ। আর অশ্রেণীবদ্ধতে দেখো একদম নর্মালি এলোমেলো সাজানো হয়েছে, না তোমার পরপর সাজানো আছে। পরপর বলতে কেমন, এরকম সাজানো আছে 1 2 3 4 5, অথবা 5 4 3 2 1, মানে অধক্রমেও নেই আর ঊর্ধ্বক্রমেও নেই। ক্লিয়ার? মানে একদম সাজানো নেই, সেটাকে কি বলছি? অশ্রেণীবদ্ধ। আর শ্রেণীবদ্ধ বলতে দেখো একটা সুন্দর করে দেখো 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, একটা দিকে মানগুলো বেড়ে বেড়ে গেছে এবং একটা থেকে একটা বলা হয়েছে। আর সবসময় মনে রাখবে কোশ্চিনে শ্রেণীবদ্ধর ক্ষেত্রে এটা দেওয়া থাকবে আর এটাও দেওয়া থাকবে তোমার প্রশ্নে। এটা কি না শ্রেণী সীমা। ক্লিয়ার? আর এটাকে কি বলছি? পরিসংখ্যা। সূত্রটা মনে আছে কি? সূত্রটা কি বলেছিলাম? গড়ের সূত্র এই যে সামেশন এফ এক্স বাই এন, সামেশন এফ এক্স বাই এন। এই সূত্রটা যদি মনে রাখো তাহলে অঙ্কটা সোজা হবে। বা সূত্রটা এটাও কেউ লিখতে পারো, সামেশন এফ এক্স বাই সামেশন এফ। সামেশন মানে কি বলেছি? যোগফল। ক্লিয়ার? এবার দেখো আমরা ক্যালকুলেশনের দিকে যাব, তার আগে একটা কথা আমি বলে দিই। এখানে যে মানটা লেখা আছে না, দেখো 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49। দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে এক করে, সরি, এই যে দেখো এক করে গ্যাপ আছে। দেখো 24-এর পর 25, দেখতে পেয়েছো কত গ্যাপ আছে? এক। প্রত্যেকে দেখো 29-এর পর 30। কারণ দেখো এটা একটা শ্রেণী, ধরো এটা আমি প্রথম শ্রেণী ধরলাম, এটা কি শ্রেণী? দ্বিতীয় শ্রেণী। এটা কি শ্রেণী? তৃতীয় শ্রেণী। এটা চতুর্থ শ্রেণী। এটা পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী। এগুলো আমরা শ্রেণী ধরেছি, এক একটা শ্রেণী এগুলো। তাহলে দেখো এর যে শ্রেণী সীমানা, কত রে শ্রেণী সীমা কত? 24, তাহলে 24-এ শেষ, পরেরটা কততে শুরু? 25। তার মানে কত গ্যাপ আছে বলো তো? এক গ্যাপ আছে। দেখো প্রত্যেকের মাঝে এক গ্যাপ আছে। 29 থেকে 30, 34 থেকে 35, 39 থেকে 40, 44 থেকে 45। বেশিরভাগ ক্ষেত্রেই এক গ্যাপ থাকে। বেশি গ্যাপ থাকলে কি হবে সেটা আমি অন্য ভিডিওতে আলোচনা করব। দেখো তাহলে কি বললাম? এক করে গ্যাপ আছে। তাহলে একটাকে কি করব আমরা? কি করব? মানে প্রথম শ্রেণীকে দেবো না দ্বিতীয়কে দেবো? কাকে দেবো? মানে তৃতীয়কে দিয়ে দেবো। সবচেয়ে বেস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, প্রত্যেককে দিয়ে দেবো 0.5। একদম সহজ করে মনে রাখো, অন্য একটি ভিডিও আছে যেখানে শ্রেণী সীমা থেকে সীমানা কিভাবে নির্ণয় করতে হয় ডিটেলসে আলোচনা করব। আজকে যদি এখন যদি এই ভিডিওতে ওটা আবার ঘুরে ডিটেলসে আলোচনা করি, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখো সব থেকে মনে রাখবে এই যে প্রথম ভ্যালুগুলো, যেটাকে বলা হয় নিম্ন শ্রেণী সীমা। কি বললাম? প্রয়োজনে তোমরা খাতায় লিখে নেবে, নিম্ন শ্রেণী সীমা। আর এই দিকের মানগুলোকে বলা হয়, দেখো, ঊর্ধ্ব শ্রেণী সীমা। বুঝতে পারলে? এই 0.5টা নিম্ন শ্রেণীর সীমার সঙ্গে কি করবে? বিয়োগ করবে। আর ঊর্ধ্ব শ্রেণীর সীমার সঙ্গে যোগ করবে। মনে থাকবে? তাহলে দেখো এই প্রথম মানগুলোর সঙ্গে কি করবে? 20-র সঙ্গে 0.5 বিয়োগ, 25-এর সঙ্গে 0.5 বিয়োগ, আর 24, 29 এই দিকের মানগুলোকে কি বলছি? এটা ঊর্ধ্ব শ্রেণীর সীমা,
এদের সঙ্গে কি হবে 0.5 যোগ হবে, তাহলেই আমরা নির্ণয় করতে পারবো শ্রেণী সীমানা। মানে আমাকে তো কোশ্চিনে দেওয়াই আছে, দেখো শ্রেণীর সীমা দেওয়া আছে, তাহলে সেখান থেকে কি নির্ণয় করতে হবে ফার্স্টে, না আমাকে শ্রেণীর সীমানা। তাই এই সীমানা নির্ণয় করতে গেলে আমাকে এটা করতে হবে, নিম্ন শ্রেণীর সীমার সঙ্গে 0.5 বিয়োগ, ঊর্ধ্ব শ্রেণীর সীমার সঙ্গে 0.5 যোগ। দেখে নাও আমি কি বলছি, দেখো 20, তাহলে এই ছোট মানগুলোর সঙ্গে কি বলেছিলাম -0.5, আর এদিকের সঙ্গে কি হবে +0.5। দেখো 20 থেকে 0.5 বাদ দিয়েছি, কত হয়েছে 19.5। মানে যদি সহজ করে বলো ধরো 20 টাকা, তার থেকে 50 পয়সা বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কত হবে 19 টাকা 50 পয়সা। ঠিক একইভাবে ধরো 24 টাকার সঙ্গে 50 পয়সা যোগ হয়েছে, তাহলে কি হবে 24 টাকা 50 পয়সা। কথাগুলো বোঝা যাচ্ছে আমার? তাহলে 19, দেখো সহজ করে বলি আমি, 20 সঙ্গে 0.5 বিয়োগ 19.5, 25 সঙ্গে দেখো 0.5 বিয়োগ 24.5, এইভাবে এটা আমি কমপ্লিট করেছি। তাহলে সীমা থেকে কি নির্ণয় করলাম আমরা, শ্রেণী সীমানা। বোঝা গেছে শ্রেণী সীমানা। তোমরা নিজেরা ট্রাই করবে, আশা রাখি আমার কথাগুলো যদি বোঝা গিয়ে থাকে অবশ্যই করতে পারবে। নেক্সট দেখো আমি কি বলছি, না শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কি করে পাবো? আচ্ছা একটা জিনিস বলে দিই, এই যে শ্রেণী সীমানা বার করলাম, দেখো আগে কি ছিল 24 আর 25-এর মাঝে দেখো এক গ্যাপ ছিল, এখন দেখো এখানে যততে শেষ এখানে তততে শুরু, দেখো প্রত্যেকটা দেখো 29.5 এ শেষ, তারপরের ক্লাস 29.5 এ শুরু, প্রত্যেকের ক্ষেত্রে একই। যাই হোক শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানের সূত্র কি, না এই দুটো ভ্যালুর মধ্যে বিয়োগ করবে, এই দুটো ভ্যালুর মধ্যে প্রত্যেকের ক্ষেত্রে। তাহলে কেমন বিয়োগ করব, এই যে 24.5 থেকে 19.5, তাহলে কত বিয়োগ করো 0.0, কত হচ্ছে 5, তাহলে দশমিকের পর এটার ভ্যালু নেই, এটা বাদ দিয়ে দাও, কত হলো 5। সবার ক্ষেত্রে বিয়োগ করে দেখো 5 আসবে। ক্লিয়ার? আর এটা তো আমার কোশ্চেনে দেওয়াই ছিল, এটা তো আমার কোশ্চেনে দেওয়াই ছিল। কোশ্চেনে কি কি দেওয়া ছিল বলেছিলাম, এটা দেওয়া ছিল আর এটা দেওয়া ছিল। ক্লিয়ার? তাহলে কোশ্চেন এটা দেওয়াই ছিল, তাহলে জাস্ট এটাকে জাস্ট শুধু এটা যোগ করেছি। এটা আমরা দেখো সামেশন এফ সমান 25 লিখতে পারি, আবার কেউ এন সমান 25 লিখতে পারে, দুটো একই, সমস্যা কিছু নেই। এবার যেটা আমাদের নতুন করে বার করতে হবে এক্স, যাকে বলা হয় মধ্যবিন্দু, এক্স বার করতে হবে। ক্লিয়ার? মধ্যবিন্দু, অ্যাকচুয়ালি মধ্যবিন্দু মানে কি স্যার, মিডিল মান, মিডিল মান। ধরো এক্সাম্পল বলছি 10 আর 12, এর মিডিল মান কত, কি করে পাবো, 10 যুক্ত 12 বাই 2, তাহলে কত হলো 22/2 সমান 11। এভাবে বার করতে পারো, না বোঝা যাচ্ছে না? আমি বলেছি মধ্যবিন্দু মানে মিডিল মান, বা তুমি ধরো আমি এক্সাম্পল বলছি 10, 11, 12, তাহলে মিডিলে কে আছে 11, দেখো দুটো পদ্ধতিতে বার করা যায়, তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করবে বা এইভাবে লিখে করতে পারো। তাহলে দেখো এখানে কি বলছি 19.5 থেকে 24.5, তাহলে আমি তোমাকে দুটো প্রসেসে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি লিখবো 19.5 যুক্ত 24.5/2, তাহলে এটা যোগ করো, কত হচ্ছে বলো, রাফে দরকারে যোগ করে নাও, 19.5 আর 24.5, দেখো তো হচ্ছে 0, 9×13, একে 14, 2 একে 3, একে 4, তাহলে কত হলো 44/2, তাহলে কত হবে 22। বোঝা গেল একটা প্রসেস। যদি বলো না স্যার এটা আমি বুঝতে পারছি না, কঠিন লাগছে, তাহলে এমন ভাবেই লেখো 19.5, 20.5, 21.5, 22.5, 23.5, 24.5। বুঝতে পারলে জিনিসটা? তাহলে দেখো কটা মান হলো, 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা মান জোড় মান হয়ে গেছে, তার মানে কি এই দুটোর মাঝখানে পড়ে যাচ্ছে। বুঝতে পারলে? এই দুটোর মাঝখানে 21.5 আর 22.5, তাহলে এদের মাঝখানে কি আছে 22 আছে। তাহলে দেখো এটা কিন্তু এক্ষেত্রে কঠিন মনে হচ্ছে, সব থেকে বেস্ট এটাই করো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, এটাও কিন্তু কঠিন নয়
যদি তোমার ক্ষেত্রে কঠিন লাগে 19.5, 20.5, 21.5, 22.5, 23.5, 24.5 একই মান হয়ে গেছে। মানে যেমন এক্সাম্পল দিয়ে আমি তোমাকে তাহলে আর এটা বুঝতে পারবে। ধরো আমি লিখেছি 1, 2, 3, 4, 5, 6, মিডিল মান কত পড়ছেই না। দেখো অ্যাকচুয়ালি মিডিল মান কত, দেখো এখানে এই যে এদিকে দুটো বাদ দাও, এদিকে দুটো, 3 আর 4-এর মাঝে আছে, 3 আর 4, তাহলে 3 আর 4-এর মাঝে মিডিলে কে আছে? 3.5। কি করে পেলাম? একই রকম, 3+4/2, 3.5। যাই হোক, এটা বোঝা গেছে। তাহলে দেখো ফার্স্ট মধ্যবিন্দু বার করে নিলাম একটা 22। তারপরেও দেখো একইভাবে করবে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। তার মানে তারপরে আবার কি করবে দেখো, এই যে 24.5 যুক্ত 29.5/2, তাহলে কত হবে? এটা যোগ করে ভাগ করলে 27 হবে। কত পেলাম? 27। তাহলে বলবে স্যার এ তো এরকম যোগ করে ভাগ যোগ করে আবার ভাগ করা, এতে তো পরীক্ষায় সময় চলে যাবে। আমি একদম সহজ একটা নিয়ম বলে দিচ্ছি, শোনো। যখন দেখবে শ্রেণী ব্যবধান সবার একই আছে, 5 5 5 5 আছে, তাহলে সব না যাই মান থাকুক একই যদি থেকে থাকে, তাহলে দেখো সেই মানটা যোগ করে যাও। দেখো 22-এর সঙ্গে 5 যোগ করলাম 27, তার সঙ্গে 5 যোগ করো 32, তার সঙ্গে 5 যোগ করো 37, তার সঙ্গে 5 যোগ করো 42, তার সঙ্গে 5 যোগ করো 47। অত যোগ করে ভাগ করার দরকার নেই। মানে একটা মান ফার্স্টে বার করে ফেলো, একটা মান বার করে ফেললে বাকিগুলো যোগ করে ফেলো, হলো। তাহলে এবার এবার যেটা বলছি দেখো আমি, এবার যেটা বলছি দেখে নাও একবার। একটু দাঁড়াও, ইরেজ করে ফেলি, কারণ পুরো একদমই দেখো। এবার দেখো এটা এক্স পেয়ে গেছি, মধ্যবিন্দুকে এক্স দ্বারা প্রকাশ করা হয় আর পরিসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এর এফ পেয়েছি আর এর এখানে এক্স পেয়েছি, তাহলে দুটোকে গুণ করলে কি হবে? এফ এক্স। দেখো এফ এক্স লিখেছি, তাহলে এফ এর সঙ্গে এক্স গুণ করলে এফ এক্স, তার মানে কি এটা এফ, এটা এক্স। তাহলে 3-এর সঙ্গে 22 গুণ করো, কত হলো? 66। 4-এর সঙ্গে 27 গুণ করো, 108। 8-এর সঙ্গে 32 গুণ করো, 256। 5-এর সঙ্গে 37 গুণ করো, 185। 3-এর সঙ্গে 42 গুণ করো, 126। 2-এর সঙ্গে 47 গুণ করো, 94। তাহলে এটাকে যোগ করলে কি হবে? এফ এক্স কে যদি যোগ করি তাহলে সামনে সামেশন, তাহলে সামেশন এফ এক্স কত হলো? 835। আর আমরা সূত্র কি বলেছি? গড়ের সূত্র, যে স্যার সামেশন এফ এক্স বাই সামেশন এফ লিখতে পারি, বা কি লিখতে পারি দেখো, এটাও লিখতে পারি সামেশন এফ এক্স বাই এন। যাই হোক, তাহলে তুমি এফ এক্স এর মান কত? 835। আর এফ সামেশন এফ এর মান কত? না 35। তাহলে রেজাল্ট দেখে নাও একবার, দেখতে পেয়েছো? দেখো সামেশন এফ এক্স, এফ এক্স এর জায়গায় 835 বসিয়ে দিয়েছি, সামেশন এফ 25 বসিয়ে দিয়েছি, রেজাল্ট কত এলো? 33.40। তাহলে ছাত্রদের গড় ভ্যালু কত এলো? আচ্ছা দেখো 33.40। বোঝা গেছে? এখনো ভিডিওটা শেষ হয়নি, ভিডিওটা বাকি আছে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ কঠিন জিনিস সহজ করে শিখতে গেলে একটু সময় লাগে। বোঝা গেল? এবার দেখো আমি যেটা বলছি, না একটা বাড়ির কাজ। দেখো বাড়ির কাজ দিচ্ছি, 10 থেকে 19, 20 থেকে 29, 30, 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59। ক্লিয়ার? তোমরা এখানে 2, 3, 4, 6, 5 এটার তোমরা গড় নির্ণয় করে দেখাবে। এটা হলো কি? শ্রেণী সীমা, আর এদিকেরটা হলো পরিসংখ্যা। ভিডিওটি দরকারে আবার দেখবে,
প্রয়োজনে যদি প্রথমে গুণ করতে সমস্যা হয় ক্যালকুলেটর ব্যবহার করবে। এটা তোমরা ক্যালকুলেশন করে ছবি তুলে কমেন্ট বক্সে দেবে, আমি অবশ্যই চেক করে দেবো। দেখো, নেক্সট যেটা কোশ্চেন, থিওরি কোশ্চেন আসে অনেক সময়, শুধু যে ক্যালকুলেশন করতে দেবে তা না, গড় নির্ণয়ের সুবিধা বা অসুবিধা কি দেখলাম। খুব কঠিন নয় কিন্তু, অনেকটাই সহজ। যোগ করলাম, ভাগ করলাম, তো সহজ। রাশি মেলার প্রতিটি মানের ব্যবহার করা হয়, তাই নির্ভরযোগ্যতা বেশি। প্রতিটা মান ব্যবহার করেছিলাম না, যে ধরো একটু আগে বললাম না 25 জন স্টুডেন্টের পরীক্ষা নিয়েছিলাম, তাহলে 25 জনের নাম্বার যোগ করলাম, নিচে 25 দিয়ে ভাগ করেছিলাম, মানে সমস্ত মানকে আমি নিয়েছি, কাউকে বাদ দিইনি, তাই নির্ভরযোগ্যতা অনেক বেশি। তবে এখানে ক্রমানুযায়ী সাজানোর প্রয়োজন হয় না। ক্রমানুযায়ী বলতে ঊর্ধ্বক্রম বা অধক্রমে, মানে মানগুলো ধরো এমন দেওয়া ছিল 2 4 3 6, এটা সাজানোর কোনো প্রয়োজন নেই, মানে এইভাবে লেখার কোনো প্রয়োজন নেই 2 3 4 6 বা 6 4 3 2, এভাবে সাজানোর কোনো প্রয়োজন নেই। যাই হোক আমি গড় নির্ণয় করতে পারবো, বোঝা গেল, এটা সুবিধা। তবে গড়কে কোনো তথ্য রাশির প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়, অবভিয়াসলি প্রতিনিধি। যখন আমি লিখেছিলাম দেখো এইভাবে 1 2 3 4 5 6 7 8 9, এখানে প্রতিনিধি হিসেবে আমি বলেছিলাম না সেন্ট্রাল ভ্যালু 5কে ধরেছিলাম। বোঝা গেল গড়ের সুবিধা। অসুবিধা কি, না এটা একটু সময় সাপেক্ষ সারণী তৈরি করতে, মানে এটা একটু, এই যে আমরা টেবিলটাকে বানিয়েছিলাম না, সময় সময় সাপেক্ষ এটা। আর একটা হচ্ছে কি, পর্যবেক্ষণ দ্বারা নির্ণয় সম্ভব নয়। মানে আমি ধরো তোমাকে একটা এক্সাম্পল বলছি, 7 8 9 10 20 বলো তো গড় কত, দেখে দেখে তুমি বলতে পারবে ক্যালকুলেশন ছাড়া। তাই বলা হয়েছে কি, পর্যবেক্ষণ দ্বারা নির্ণয় সম্ভব নয়। আশা রাখি তোমাদেরকে আমি গড় নির্ণয়ের প্রত্যেকটা অংশ খুঁটিনাটি করে তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লেগেছে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে সেও গড় সহজে বুঝতে পারে এবং গড় নির্ণয় করতে পারে। এবং এই ধরনের প্রত্যেকটা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।